আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি যে যেখানে আছো সুস্থ আছো, নিরাপদে আছো। আজকে আমার সঙ্গে যুক্ত হবে অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা। তোমাদের সাথে আছি আমি ফেরদৌসী হক, অধ্যাপক, বাংলা বিভাগ, ঢাকা কলেজ। আমি আজকে একটু আড়ালেই থাকব। আমার মূল উদ্দেশ্য, আজকে আমি তোমাদেরকে হাসান হাফিজুর রহমানের শোকার্ত তরবারি কাব্যের মূল ভাবটা একটু লিখিত আকারে দিতে চাই। ইতিপূর্বে আমরা শুধু শোকার্ত তরবারির উপরেই বেশ কয়েকটা ক্লাস করেছি এবং সেই ক্লাসগুলোতে আমরা শোকার্ত তরবারি কাব্যের কিছু আলাদা আলাদা কবিতা পাঠ করেছি, বিশ্লেষণ করেছি এবং আলোচনাও করেছি। সেই আলোচনাগুলোকে একসঙ্গে করে একটি পরিপূর্ণ রূপ দিতে চেয়েছি আমি, অর্থাৎ একটু গুছিয়ে তোমাদেরকে আমি দিয়ে দিতে চেয়েছি, যেটা আমি যখন কলেজ খোলা ছিল তখনও আমি তোমাদেরকে এভাবেই কবিতার মূল ভাবটা একদিন গুছিয়ে একটু লিখে দিতাম। সেটার উপর ভিত্তি করে তোমরা একটা সুন্দর নোট করে নিতে পারো। তো সে উদ্দেশ্যেই আজকে আমি হাজির হয়েছি তোমাদেরকে নিয়ে, তোমাদের সামনে আছি। ঠিক সামনে বলবো না, তোমাদের স্লাইডের পেছনে আছি আমি, ফেরদৌসী হক, অধ্যাপক, বাংলা বিভাগ, ঢাকা কলেজ। স্লাইডে দেখতে পাচ্ছ তোমরা কারা? তোমরা অনার্স চতুর্থ বর্ষ, আর আজকের বিষয় বাংলা কবিতা 3, কোর্স নং 241013, কাব্য শোকার্ত তরবারি। কাব্যটির অনেকগুলো কবিতা আমরা পড়েছি, যেমন শুধু ডাক দিও, সে তার কাজ করে যাক, আগুন থেকে দূরে, শোকার্ত তরবারি, পচন বিজয়ী ফ্রিজ বিশ্বজোড়া, তারপর তুমি অবিনাশ, এরকম আরও অনেকগুলো কবিতা আমরা আলাদা আলাদাভাবে পাঠ করেছি এবং সঙ্গে সঙ্গে কবিতাগুলো আমি বিশ্লেষণ করে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আশা করি যদি ঠিকমতো শুনে থাকো তাহলে কবিতাগুলো বুঝতে পেরেছ। এই কবিতাগুলোর উপমা কিছু আপাত দৃষ্টিতে জটিল মনে হয় তোমাদের কাছে, এই বলে তোমরা অনেকেই বলেছ যে জটিল লাগে, কারণ আধুনিক কবিতার উপমাগুলোর মধ্যে থাকে তালা লাগানো, আর সেই তালার চাবি তোমাদের হাতে এতদিনে নিশ্চয়ই এসে গেছে। আপাত দৃষ্টিতে একটি শব্দ দিয়ে হয়তো এক অর্থ বোঝাচ্ছে, কিন্তু বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে যে এটা দিয়ে অন্য একটি অর্থ আসলে কবি বোঝাতে চেয়েছেন। সরাসরি কথা বলা, সহজ সরল করে কথা বলা এই আধুনিক কবিতার বৈশিষ্ট্য নয়। যাক, অনেক কথা হয়েছে, অনেক আলোচনা হয়েছে। এখন আমরা শুরু করতে যাচ্ছি হাসান হাফিজুর রহমানের শোকার্ত তরবারি কাব্যের মূল ভাব। আমরা জানি এই কাব্যের অধিকাংশ কবিতা লেখক 1975 থেকে 77 সালের মধ্যে লিখেছিলেন এবং কাব্যটি প্রকাশিত হয়েছিল 1982 সালে। তা আমরা মুখে তো কতভাবে বলা যায়, লিখতে গেলে যেভাবে আসলে আমরা বলতে পারি, আমি সেরকম করে বিভিন্ন বই থেকে এবং কবিতাগুলোর আলোকে একটু গুছিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আর এই কাজটি করার জন্য আমি যে বইগুলোর সাহায্য নিয়েছি সে বইগুলো হচ্ছে হাসান হাফিজুর রহমান, জীবন ও সাহিত্য, রফিকুল্লাহ খান, তারপর
আব্দুল মান্নান সৈয়দ হাসান হাফিজুর রহমানের কবিতা। এবং আরেকটি বই আছে আধুনিক কবি ও কবিতা হাসান হাফিজুর রহমান, তার নিজেরই লেখা। এই কয়েকটি বই এবং মূল বইটি তো আছে, এগুলোর আলোকে আমি এই বক্তব্যগুলি লেখার চেষ্টা করেছি। তো এখানে লিখতে যে টাইপ করতে যে আমরা তো আসলে অতটা পটু না, কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা একটু বানান ভুল থাকতে পারে বা শব্দ পরিবর্তিত হয়ে যেতে পারে, সেজন্য আমি আগে থেকেই দুঃখিত। তোমরা জায়গাগুলো একটু ঠিক করে নিও। আর যে সমস্ত জায়গায় আমি কবিতার উদ্ধৃতি দিয়েছি সেখানে আমি সবগুলো লাইন না লিখে একটা লাইন রেখে ডট ডট দিয়ে শেষ লাইনটা লিখে দিয়েছি। তোমরা বই থেকে ওই কবিতার নাম অনুযায়ী লাইনগুলো বেছে নিবে, বা ওই লাইনটাই দিতে হবে আমার কোনো কথা নেই। তোমরা তোমাদের মতো ওই বক্তব্যের আলোকে যে কোনো কবিতার উদ্ধৃতি তোমরা উল্লেখ করে দিতে পারো। তো শুরু করি। দেখো স্লাইডে আছে এরকমভাবে যে বাংলা কবিতার বাক পরিবর্তনে ও দেশাত্মবোধে যে কবি অনন্য ভূমিকা পালন করেছেন তার নাম হাসান হাফিজুর রহমান। একটা ভূমিকা আর কি, একটু আমি আমার মতো করে লেখার চেষ্টা করেছি, তোমরা তোমাদের মতো করে লিখে নিও। তারপরে প্যারায় আমি লিখেছি 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধের মর্মান্তিক স্মৃতি ও রক্তচিহ্ন মানব মন থেকে অপসৃত হতে না হতেই পুঁজিবাদী যন্ত্রসভ্যতার অন্তর্বাহিরের ক্ষয় ও রক্তক্ষরণ আরেকটি বিশ্বযুদ্ধকে যখন প্রায় অনিবার্য করে তুলেছে এবং ব্রিটিশ কলোনি শাসনের বিরুদ্ধে ভারত উপমহাদেশে যখন সূচিত হচ্ছে নিরন্তর সাধনা, আত্মত্যাগ ও সংগ্রাম, এইরকম একটা অস্থির, দ্বন্দ্বময়, গতিশীল ও পরিণতিমুখী পটভূমিতে এবং ব্রিটিশ উপনিবেশ শৃঙ্খলিত বাংলাদেশে হাসান হাফিজুর রহমানের জন্ম হয়। বাংলাদেশের সাহিত্য ও সংস্কৃতি ধারায় প্রগতিশীল ও প্রতিবাদী জীবন চেতনার অন্যতম প্রবর্তক হাসান হাফিজুর রহমান 1932 সালের 14 জুন জামালপুরে জন্মগ্রহণ করেন। সব দিকেই তার পদচারণা রয়েছে। তিনি একাধারে কবি, প্রাবন্ধিক, সাংবাদিক ও কথাশিল্পী। তার কবিতা যেমন সাধারণ মানুষের নিরাভরণ জীবন চেতনা ও সমস্ত প্রতিরোধের ক্লান্তির অবরোধ অন্ধকার অপসারিত করে, তেমনি তার ছোট গল্প জীবনের মাধুর্য, বেদনাবোধ, দ্বিখণ্ডিত সমাজের মুখোশ উন্মোচন করে। তার সকল প্রকার লেখনী মানবিক মূল্যবোধের মাধ্যমে উপস্থাপিত। পরের প্যারায় দেখো, আত্মজিজ্ঞাসা ও সত্তা সন্ধানের সমগ্রতায় কবি জীবনের সূচনা থেকেই হাসান হাফিজুর রহমান স্বতন্ত্র শিল্প অভিপ্রায়ে বিশিষ্ট। দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও যুদ্ধ পরবর্তীকালে বাংলা কবিতার বিষয় ও প্রকরণ যে নবতর সংকট সম্ভাবনার সম্মুখীন হয়েছিল, তার বীজমন্ত্র নিহিত ছিল শিল্পীর সমাজ ও সমকালস্পর্শী জীবন আগ্রহের মধ্যে। সমকালীন বাংলা কবিতার এই বিষয় সংকটকে তিনি গভীরভাবে অনুধাবন করেছিলেন। তিরিশের কবি পুরুষেরা যে দ্বন্দ্ব ও অগ্রগতির প্রক্রিয়ায় সমাজ, সময় ও সভ্যতালগ্ন হয়েছিলেন, বিভাগোত্তরকালের কবিতায়
তার স্পন্দন দুর্লক্ষ। 40-এর দশকের নবোদ্ভূত প্রগতিবাদী ও জীবনলগ্ন কাব্যধারাও দেশ বিভাগ, সাম্প্রদায়িক দাঙ্গা প্রভৃতি ঘটনার প্রতিক্রিয়ায় হয়ে পড়েছিল অবরুদ্ধ। 1948 সাল থেকে সূচিত ভাষা আন্দোলন 1952 সালের 21শে ফেব্রুয়ারির প্রতিবাদ ও সংবেদনশীল শিল্পীচিত্তে হয়ে উঠেছিল নবসৃষ্টির পথনির্দেশনা। শিল্পী যেহেতু সমাজের প্রাগ্রসর চেতনার প্রতিভূ, সে কারণে এই পটভূমিতে শিল্পীর দায় বৃদ্ধি পেল কিন্তু বহু গুণে। বাংলাদেশের কবিতায় হাসান হাফিজুর রহমান সে দায় বাস্তবায়নের অগ্রবর্তী শিল্পী পুরুষ বলা যেতে পারে। সময়, সমাজ ও জীবনের অন্তর্ভেদী অবলোকন শোকার্ত তরবারি কাব্যে হাসান হাফিজুর রহমানের কবি স্বভাবে নতুন প্রান্ত উন্মোচন করেছে। তার উদ্যত সঙ্গীন এখন ব্যষ্টি ও সমষ্টির যুগপৎ প্রতিফলনে দীর্ণ ও শোকার্ত। তার অন্ধকারভেদী বজ্রজটিল সময় ও সমাজ যেন শৃঙ্খলে বন্দী, হৃৎপিণ্ড পলায়নপর ও অস্থিত যন্ত্রণাদগ্ধ। তার কাব্য বিষয়ের এ রূপান্তর জীবন ও সমাজ সত্যের গভীর অঙ্গীকারের ফল। পরের পাড়ায় দেখো যেটা লিখেছি, শোকার্ত তরবারি দীর্ণ ক্ষতবিক্ষত অন্তর্বিশ্বেও উত্তরণের সম্ভাবনা বিরাজ করছে। এ কাব্যে কবির সুতীক্ষ্ণ পর্যবেক্ষণ ও অন্বেষা স্বপ্ন ও দুঃস্বপ্নকে, আশা ও নৈরাশ্যকে উন্মোচন করেছে। সমসময় সম্পর্কে কবির পর্যবেক্ষণ নিম্নরূপ। এখানে আমি এ কাব্যের সে তার কাজ করে যাক কবিতা থেকে কয়েকটি লাইন উদ্ধৃত করেছি। এখানে দেখো অল্প একটু দিয়ে ডট ডট দিয়ে লেখা আছে, অর্থাৎ প্রথম শব্দটা একটু দিয়ে যেমন ঘাতকও পড়েছে, দিয়ে বস্ত্রহরণের লাঞ্ছনায় বাধা পড়ে গেছে, এই পর্যন্ত এই কয়েকটি চরণ তোমরা এখানে উদ্ধৃত করে দিতে পারো, বা এই বক্তব্যের আলোকে তোমার পছন্দ মতো যে কোনো 2টি বা 4টি লাইন তুমি উদ্ধৃত করে দিতে পারো। তারপর অগ্নিগর্ভ বর্তমানের মধ্যবিন্দুতে দাঁড়িয়ে কবি যেন প্রহৃত হতে থাকেন প্রতিনিয়ত। তাই তো কবিকে বলতে শুনি, প্রহৃত অত্যন্ত প্রহৃত আমি। এটি এ কাব্যেরই আগুন থেকে দূরে কবিতার অংশবিশেষ। শোকার্ত তরবারির অধিকাংশ কবিতার অবয়বে কবির জীবনানুভব পরিণত হয়েছে এক বেদনা ঘন কাব্য পংক্তিমালায়। কখনো দার্শনিক অভিজ্ঞানের মতো জীবনের গভীর অতলস্পর্শী, কখনো আবার আশা নিরাশার টানাপোড়েনের মধ্যেও সূক্ষ্ম স্বপ্নময়তার বিন্যাস তার এই নবজীবন বেদনাকে স্বতন্ত্র শিল্পমূল্যে চিহ্নিত করেছে। মনে হচ্ছে যেন ব্যক্তিগত বেদনার পাত্রে কবি জীবনের সমগ্রতাকে ধারণ করেছেন। কবির ব্যক্তি জীবনের যে ক্ষতবিক্ষত ও রক্তাক্ত রূপ এ কাব্যে আমরা লক্ষ্য করি, তা সময় ও সমাজ অনুভবেরই প্রতিক্রিয়াজাত। কবি যেহেতু জীবনকে কেবল অস্থি মাংস মজ্জার গতিহীন জড়রূপে মনে করেন না,
সেজন্য প্রতিকূল ও বিরুদ্ধ সময়ের অন্তরালে বসেও কবি লালন করেন প্রত্যাশা ও স্বপ্নের সম্ভাবনা। তুমি অবিনাশ কবিতায় তার প্রমাণ পাওয়া যায়। এই কবিতা থেকে আমি কয়েকটি লাইন দিয়েছি, যেমন আমার হাঁটু ভেঙে আসছে এখান থেকে, না না তুমি অবিনাশ, তুমি অবিনাশ, এই পর্যন্ত তোমরা দিতে পারো, অথবা তোমরা তোমাদের পছন্দ মতো দিতে পারো। আমি যাচ্ছি পরের প্যারায়। কবিতায় এই প্রতীকী অপরাজেয়তার আরোপ হাসান হাফিজুর রহমানের শেষ পর্যায়ের এই কাব্যে তাঁর কবি মানুষকে করেছে উজ্জ্বল। কবির সুদীর্ঘ কাব্য সাধনার পটভূমিতে শোকার্ত তরবারিকে সমন্বয় বিন্দু হিসেবে বিবেচনা করা যায়। জীবনের অনিবার্য ক্ষয়ক্ষতি ও উত্তরণহীনতা সত্ত্বেও কবির জীবন পিপাসার নিবৃত্তি হয় না। তাই তো কবি বলেন, ভ্রাতৃ রক্তে অনেকে শ্যামলিমা ধোয়া হয়ে গেছে। এটা শোকার্ত তরবারি কাব্যের নাম কবিতা বলা হয়। কবিতাটার নাম শোকার্ত তরবারি। এই কবিতা থেকে এই লাইনগুলো আমি এখানে দিয়েছি। এমনকি সভ্যতা ও ইতিহাসের প্রথাবদ্ধ খোলসের মধ্যে তিনি খুঁজে পান মানবীয় অবক্ষয়ের বীজ। আজীবন পাখিকে দেখলাম কবিতায় এর প্রমাণ মেলে। কখনো কখনো সময় অন্তর্গত ক্ষতচিহ্ন অস্তিত্বে ধারণ করার ফলে কবি ক্লান্তি ও বিমর্ষতায় আক্রান্ত হন। একাধিক কবিতায় তিনি ক্ষান্তিহীন রক্তপাত, হনন, আগ্রাসনের নানান ছল চাতুরির থেকে মুখ ফিরিয়ে নেবার সংকল্প ব্যক্ত করেছেন। কিন্তু সময়ের অনিবার্য বাহুবন্ধন থেকে মুক্তি লাভ যে অসম্ভব, তা তাঁর অস্তিত্বে স্পন্দনের মতো জেগে ওঠে। পচন বিজয়ী ফ্রিজ বিশ্বজোড়া কবিতায় এর প্রমাণ মেলে। আধুনিক কবিতার অন্তর্গত লক্ষণ প্রসঙ্গে কবি বলেছিলেন, যে জটিল পৃথিবীর আশ্রয়ে আমরা বেঁচে আছি, তাতে জটিল বুদ্ধিরও জন্ম দিচ্ছে আমাদের ভেতরে। ফলে স্বপ্ন ও জীবন, বাস্তব ও অবাস্তব, প্রতিবেশ ও অধরা নীলিমা এক এবং একাকার হয়ে গেছে তাঁর কবিতায়। তাঁর নিজের ভাবনা বেদনাকে উপযুক্ত শব্দ সম্ভার দাম্পত্যে নিশ্চিত করতে পারেননি তিনি। বলা যায়, আধুনিক চেতনাবৃত্ত হাসান হাফিজুর রহমানও ভাষার বিবাদ মেটাতে গিয়ে কবিতার জন্য খুব বেশি সাফল্য আদায় করতে পারেননি, যা তাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে বাধা দিয়েছিল। এখানে একটু ড্রপ হয়ে গেছে। তবে অন্তর্মুখী জীবন সন্ধানের একাগ্রতা শোকার্ত তরবারি কাব্যের অধিকাংশ কবিতাকে করেছে ধ্বনিব্যঞ্জনাময় ও চিত্রকল্পময়। শব্দের অজস্র বিকিরণই তার কবিতায় উল্লেখযোগ্য পুঁজি। অতএব বলা যায়, বাঙালি মুসলমানের কাব্য সাধনার ধারা সমাজ ও ইতিহাসের পটে স্থাপন করে তার সত্য স্বরূপ নির্ধারণ করেছেন তিনি বাংলাদেশে তো বটেই, এই উপমহাদেশের রাজনৈতিক ইতিহাসের রক্তাক্ত বৃত্তটিকেও চিনে নিয়েছেন তার রাজনৈতিক সচেতনতা দিয়ে। ফলে তার কবিতা আত্মসচেতন, সমাজ সচেতন অভিব্যক্তিতে পরিপূর্ণ হতে পেরেছে। তাই তো তার শোকার্ত তরবারিকে সকল কালের মানুষের কাছে আপন স্বপ্ন কল্পনায় ভিন্নতর নান্দনিক তাৎপর্য এনে দিয়েছে। তো শিক্ষার্থীবৃন্দ, এই ছিল শোকার্ত তরবারি কাব্যের মূল ভাব। তো তোমরা এই কাব্যটির মূল ভাব আমি একটা আইডিয়া তোমাদেরকে দিয়ে দিলাম। এটার উপর ভিত্তি করে যে
বইগুলোর নাম বললাম, এগুলোর উপর ভিত্তি করে এবং কবিতাগুলো বারবার পড়ে তোমরা এটা বোঝার চেষ্টা করবে। আমি তো অনেকটুকু সহযোগিতা করেছি, বাকিটা তোমরা বুঝে নিজের মতো করে বোঝার চেষ্টা করবে বা লেখার চেষ্টা করবে। পরীক্ষায় হয়তো আসতে পারে হাসান হাফিজুর রহমানের শোকার্ত তরবারি কাব্যের মূল ভাব, অথবা যে কোনো একটি কবিতা দিয়ে বলে দিতে পারে কবিতাটির মূল ভাব লিখো, বা শোকার্ত তরবারি কাব্যে হাসান হাফিজুর রহমানের কবি প্রতিভা। আসলে এইগুলোকেই একটু ঘুরিয়ে ভাষার কিছু জটিলতার মধ্য দিয়ে প্রশ্ন তৈরি করা হয়, যেটা দিয়ে তোমরা অনেক ভয় পেয়ে যাও, মনে করো যে এটা তো পারি না। আসলে জিনিসটা কিন্তু একই মোটামুটি। তাহলে এই যে হাসান হাফিজুর রহমানের শোকার্ত তরবারি কাব্যটা আমরা পড়লাম, এটার মূল ভাবটা তোমাদেরকে বললাম, এটার পরিপ্রেক্ষিতে একদমই যদি সামারি করি তাহলে আমরা বলতে পারবো এটুকুই যে আসলে আমরা জানি যে সেই 1914 সালের প্রথম বিশ্বযুদ্ধের পরে যখন আরেকটা বিশ্বযুদ্ধ শুরু হওয়ার দামামা শুরু হয়ে গেছিল, এমন একটা পরিস্থিতিতে সমগ্র পৃথিবীতে একটা ওলটপালট হয়ে গিয়েছিল। অর্থাৎ বাংলা কবিতার একটা বাক পরিবর্তন তৈরি হয়ে গিয়েছিল। আর এই বাক পরিবর্তনের মধ্যে বিশ্বযুদ্ধের নানান মর্মান্তিক স্মৃতি এবং অনেক রক্ত, তারপর পুঁজিবাদী যন্ত্র সভ্যতা, নানান ক্ষয়, রক্তক্ষরণ, এগুলোকে সামনে রেখে এমনকি ব্রিটিশ কলোনি শাসনের বিরুদ্ধে ভারত উপমহাদেশে যখন একটা সূচিত হয়ে গেছিল নিরন্তর একটা সাধনা, আত্মত্যাগের একটা সংগ্রাম, আসলে এইরকম একটা, আমি পটভূমিকাটা তোমাদের সামনে আলোচনা করেছি যে এই আধুনিক কবিতাগুলার একটা পটভূমি, কোন পরিস্থিতিতে এই কবিতাগুলো সৃষ্টি হয়েছিল, এরকম একটা অস্থির, একটা দ্বন্দ্বময় একটা পটভূমিতে, এমনকি ব্রিটিশ যে উপনিবেশ শৃঙ্খলিত বাংলাদেশ, এরকম একটা পরিস্থিতিতে আসলে হাসান হাফিজুর রহমান এসে কবিতার হাল ধরেছিলেন। তিনি তার কবিতার মূল বিষয় কী ছিল, অর্থাৎ তার উপজীব্য কী ছিল। আমরা যে কটা কবিতা দেখেছি সেখানে আমরা যে দেখলাম যে উপজীব্যটাই ছিল আসলে স্বদেশ। হ্যাঁ, এই যে স্বদেশকে নিয়েই তার যত ভাবনা, সমকালীন বাংলা কবিতার যে একটা ওই সময় একটা বিষয় সংকট শুরু হয়ে গেছিল, এই বিষয় সংকটটাকেও তিনি কিন্তু গভীরভাবে অনুভব করেছিলেন এবং এই অনুভব করেই কিন্তু তার মনের মধ্যে একটা স্পন্দন জেগেছিল। এই যে 40-এর দশকের এই যে নবোদ্ভূত কিছু প্রগতিবাদী এবং জীবনলগ্ন কিছু কবি এবং কাব্যধারার সৃষ্টি হয়েছিল, এরকম একটা পরিস্থিতিতে, এরকম একটা সমাজের প্রাগ্রসর চেতনার একটা প্রতিভূ কিন্তু এই হাসান হাফিজুর রহমান ছিলেন। বলা হয় যে সময়, সমাজ এবং জীবনের যে একটা অন্তর্ভেদী একটা অবলোকন আছে, এই অবলোকন থেকেই শোকার্ত তরবারি কাব্যে হাসান হাফিজুর রহমান একটা নতুন দিক যেন উন্মোচন করে দিয়েছিলেন। আর এ সময়ে তার শোকার্ত তরবারি যদিও ছিল দীর্ণ ক্ষতবিক্ষত, তারপরেও এই কবিতাগুলোর মধ্যে কিন্তু একটা উত্তরণের সম্ভাবনা আমরা বারবার দেখেছি। স্বপ্ন দুঃস্বপ্নকে, আশা নৈরাশ্যকে তিনি যেন কবিতা থেকে দূরে ঠেলে সেখানে তিনি একটা আশার একটা স্বপ্ন সবার সামনে তুলে ধরার চেষ্টা করেছিলেন। তিনি কখনো দার্শনিক অভিজ্ঞানের মতো যেন মানুষের জীবনের গহীন একদম অতলস্পর্শী জায়গায় যে স্পষ্ট করেছিলেন এবং একটা নবজীবনের বেদনাকে তিনি যেন একটা স্বতন্ত্র শিল্প মূল্যে
তিনি চিহ্নিত করতে পেরেছিলেন। আর চিহ্নিত করে তিনি এরকম একটা প্রতিকূল, একটা বিরুদ্ধ সময়ের মধ্যেও তিনি লালন করেন কিছু প্রত্যাশা এবং স্বপ্নের সম্ভাবনা। তাই তো তিনি তুমি অবিনাশ কবিতায় তিনি বলতে পেরেছিলেন, না না তুমি অবিনাশ, তুমি অবিনাশ, অর্থাৎ তোমার শেষ নেই, তুমি কখনো শেষ হয়ে যেতে পারো না। বারবার এদেশে যুদ্ধ দেখেছেন, ভাতৃরত্নে বারবার এদেশের শ্যামলিমা ম্লান হয়েছে, ধোঁয়া হয়ে গেছে। তারপরেও কিন্তু তিনি মৌসুমি ফসলের জন্য যেন দুহাত তুলে আরাধনা করার চেষ্টা করেছেন। তাই সবশেষে এটুকুই বলবো যে এই কবিতাটা আসলে অনেক সমালোচক বলেন যে এই শোকার্ত তরবারিকে অনেকেই একটা কবির যে সুদীর্ঘ কাব্য সাধনা ছিল, এই কাব্য সাধনার পটভূমিতে শোকার্ত তরবারিকে সমন্বয় বিন্দু হিসাবে বিবেচনা করা যায় বলে সমালোচকগণ মন্তব্য করেছেন। তো আজ তাহলে আমি এখানে শেষ করছি। তোমরা যে যেখানে আছো ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। ধন্যবাদ এবং আল্লাহ হাফেজ।